সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়েস্টারডেস ফোন কল সিজন 2 এর নতুন এপিসোডে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আশিকুর সালেহিন, একজন উদ্যোক্তা এবং মেরিন কনজারভেশন নিয়ে কাজ করছেন। আজকের আমাদের আলাপের বিষয়ও আসলে পান্ডুলিপির পর একটা লেখা শেষ হয়ে যাওয়ার পর লেখকের সাথে যে লেখার জার্নি থাকে সেটা তো শেষ হয়, কিন্তু লেখার তখন আরো নতুন নতুন জার্নি শুরু হয়, নতুন নতুন মানুষের সাথে, নতুন কনটেক্সটে, নানান ভাবে। আশিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। ধন্যবাদ। হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। তো আপনি হ্যাঁ, আসলে কিভাবে দেখেন ব্যাপারটাকে, যে একটা লেখা যখন লেখক লিখে শেষ করলো, শেষ শব্দটি লিখে ফেললো, ধরেন একটা উপন্যাসে, তারপরে লেখাটা যখন সে শেয়ার করা শুরু করলো ধীরে ধীরে, সেটা অনলাইন প্ল্যাটফর্ম হতে পারে, বন্ধু বান্ধবের সাথে ঘরোয়া আড্ডায় হতে পারে, দৈনিক পত্রিকায় হতে পারে, বা বই আকারে হতে পারে, এই যে পাঠকের কাছে পৌঁছা পর্যন্ত মাঝখানের যে জার্নিটা, এটাও তো খুব ইন্টারেস্টিং। এইটা নিয়ে আমরা নর্মালি অতটা কথা বলি না। আপনার নিশ্চয়ই এটা নিয়ে ভাবা হয়েছে, এবং এটা নিয়ে আমার সাথে যেহেতু একসঙ্গে আলাপও হয়েছে। আপনি কিভাবে দেখেন এই জার্নিটুকুকে? আচ্ছা। আহ আপনি হচ্ছে গিয়ে পাবলিশ মানে হয়ে যাওয়ার আগে ইন বিটুইন জার্নিটার কথা বলছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইখানে হচ্ছে মজার মজার কিছু হচ্ছে ইয়ে আছে। আমার যেহেতু হচ্ছে গিয়ে অভিজ্ঞতা হয়েছে, এরকম হয়েছে যে অনেকে ফিকশন ফ্যাক্টরির জন্য একটা লেখা লিখতেছে, অথবা সে হয়তো আমার পরিচিত, সে ফিকশন ফ্যাক্টরির জন্য লিখছে না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে অনেক লেখকদের সাথে, খুব বেশি না। তো আমার সাথে ব্যক্তিগত বন্ধুত্বের হচ্ছে সম্পর্কের সূত্রে সে হয়তো লেখার মাঝখানে হচ্ছে গিয়ে আমার সাথে আলাপ হয় যে এইভাবে লিখতেছি, উম এইটা কিভাবে কি করা যায়। তো এইখানে হচ্ছে গিয়ে মজার অনেক ব্যাপার ঘটে। যেমন আমি হচ্ছে গিয়ে অনেক সময় আহ একটা আহ আমি প্রায় হচ্ছে গিয়ে বলতে শুনি যে, আচ্ছা বলছি এইটা তো এইভাবে লিখছি, আহ তো এইটা হচ্ছে গিয়ে কিরকম হয়েছে ফিডব্যাক দেন, তাহলে আমি হচ্ছে গিয়ে আগে বাড়তে বাড়তে হচ্ছে গিয়ে আমি শেষে গিয়ে আবার পুরোটা রোল ব্যাক করে এডিট করব। তার চেয়ে কিছুটা হচ্ছে ইন বিটুইন কিছুটা করতে চাই, এরকম অনেক সময় হচ্ছে গিয়ে আমার সাথে আলাপ হয়। তখন আমি আমার তো মতো করে একটা পড়ে ফিডব্যাক দিই, এই সাথে বলি যে আপনি হচ্ছে গিয়ে আহ, নিজে একটু পড়েন উচ্চারণ করে, যে আসলে লেখার সময় তো আমরা আহ, এটা খুব হচ্ছে নিভৃতে এবং হচ্ছে গিয়ে নীরবে হয়। যখন আপনি হচ্ছে গিয়ে এটা উচ্চারণ করবেন বা আবৃত্তি করবেন, তখন মানে এটা কিভাবে হচ্ছে গিয়ে কানে আসে, শুনতে কেমন লাগে, এইটা কিন্তু অনেক সময় হচ্ছে গিয়ে আপনার, অনেকে সময় হয় কি একজন লেখক তার লেখার গতিটা বুঝতে পারে না, পেস। হ্যাঁ, মানে সে হয়তো তার মাথার মধ্যে আছে আমি এই গতিতে লিখবো, মানে আমি যে কাহিনীটা আমি লিখছি সেটার গতি এরকম হবে, সেটা তার মাথায় আছে। লেখাতে ওইটা উঠে আসলো কিনা সেটা তখনই বোঝা যায় যখন সে সেটা হচ্ছে গিয়ে আবৃত্তি করে। এই যে ধরেন লেখার মাধ্যমে আপনি যে বললেন যে আপনার সাথে লেখা শেয়ার করছে, অনেক সময় লেখা শেষ হওয়ার আগেই শেয়ার করছে, এবং অনেক আলাপ হয় নিশ্চয়ই। আমার সাথেই তো ধরেন একটা লেখার আইডিয়া পাচ্ছি মাত্র, তখনও আপনার সাথে অনেক আলাপ হয়েছে, শুরু করার পরে আলাপ হয়েছে। এবং এই যে আলাপ, এই লেখার মধ্যে দিয়ে তো আসলে একটা সম্পর্ক তৈরি হয় না, লেখকের সাথে সম্পাদকের, লেখকের সাথে পাবলিশারের। এবং হ্যাঁ, এই সম্পর্কগুলো নিয়ে আমরা ঢাকায় কিন্তু অনেক অনেক আক্ষেপ শুনি, অনেক অভিযোগ শুনি যে এই সম্পর্কটা আসলে যেরকম হওয়ার কথা, লেখক সম্পাদক বা লেখক হ্যাঁ। প্রকাশক, বা লেখার সাথে সম্পাদকের বা লেখার সাথে প্রকাশকের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আসলে আমি আমাদের অনেক রিগ্রেট, আমাদের তো অনেককে আক্ষেপ করতে শুনি। ঢাকায় কেন এত আক্ষেপ করি আমরা এই সম্পর্কটা নিয়ে, আপনার কি মনে হয়? সেইটার একটা হচ্ছে কারণ আমি মনে করি যে উম, একজন হচ্ছে গিয়ে আহ, আহ, একটা প্রকাশনা সংস্থার, তো হচ্ছে গিয়ে আমরা সম্পাদক যদিও বলি, আসলে একটা প্রকাশনা সংস্থায় থাকে সম্পাদক মন্ডলী, কারণ অনেক লেখক থাকে। তো আহ, ভালো হচ্ছে গিয়ে চর্চা হচ্ছে যেটা, বা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা হওয়া উচিত, সেটা হচ্ছে গিয়ে একজন লেখককে যখন তারা একটা লেখার বিষয়ে তারা একটা নীতিগত সিদ্ধান্তে আসে বা চুক্তিতে আসে, তখন সেই প্রকাশনা সংস্থা তার জন্য একজন, তাদের সম্পাদক মন্ডলী থেকে একজন সম্পাদক
অ্যাসাইন করে দিবে। তার লেখা শেষ না হওয়া পর্যন্ত সেই সম্পাদক তার সাথে নিবিড়ভাবে কাজ করবে। বাংলাদেশে সাধারণত যেটা হয়, আমাদের প্রকাশকরা আশা করেন আপনি পুরো একটা লেখা নিয়ে যাবেন, তারপর যদি তার কাছে এটা হচ্ছে গিয়ে তাদের ভাষায় বাজারি, বিক্রয়যোগ্য প্রভৃতি এসব মনে হয়, তখন সে হচ্ছে গিয়ে সেই তৈরি জিনিসটা নিয়ে হচ্ছে সে জাস্ট হচ্ছে গিয়ে প্রেসে দিয়ে দেবে। অনেক ক্ষেত্রে এটা এমনকি হচ্ছে গিয়ে ন্যূনতম সম্পাদনার মধ্যেও যায় না, শুধুমাত্র বড় জোর প্রুফ রিডিং এ যায় বানান ভুল আছে কিনা, এই হচ্ছে গিয়ে অবস্থা। আফসোসের জায়গাটা ওইটাই। এটা কিন্তু লেখক আর প্রকাশকের সম্পর্কটা কিন্তু আরো নিবিড় হওয়া উচিত, সেখানে ঘাটতি আছে। ওভারঅল কি কারণে আপনার মনে হয় যেরকম সম্পর্ক হওয়ার কথা ছিল এটা যে ওইভাবে হতে পারে নাই? দুই একটা ব্যতিক্রম বাদে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের লেখক প্রকাশক সম্পর্ক খুবই আমি বলবো যে খুবই একদম অতি প্রফেশনাল। সেখানে আমাদের আসলে আলাপটাই তো হয় অনেক কম। এটার কারণ কি? প্রথমত বা হচ্ছে গিয়ে অতি প্রফেশনাল হলে আমি তো খুশি হইতাম। এটাকে হচ্ছে কোনোভাবেই পেশাদার বলা যাবে না, এটাকে বেনিয়াপনা বলা যায় বড় জোর। এক, হ্যাঁ, পেশাদার সম্পর্ক হলে আমি যে বর্ণনা একটু আগে দিলাম, একটা লেখক প্রকাশকের সম্পর্ক, একটা লেখকের সাথে প্রকাশনের সম্পর্ক, ওইটা হচ্ছে গিয়ে অতি পেশাদার একটা সম্পর্ক, ওইটা প্রফেশনালিজম। আপনি যেটা বললেন এটা অতি পেশাদার মোটেও না, এটা একদম বেনিয়াপনা। একটা আপনি তৈরি প্রোডাক্ট আনলেন, ও একটা ট্রেডারের মতো আচরণ করবে, নিয়ে হচ্ছে গিয়ে সে সেল করে মাঝখানে তার কমিশন রেখে আপনারা যদি মন চায় কিছু দিবে। লেখকদের কিন্তু হচ্ছে কি যারা লেখালেখি করে দিনানিপাত করে তাদের জীবন খুবই হচ্ছে কি দুর্বিষহ এবং হচ্ছে গিয়ে করুণ। কিন্তু এরকম কিন্তু খুব বেশি দেখবেন না যে হচ্ছে গিয়ে একজন প্রকাশক তার হচ্ছে গিয়ে সাহিত্য শিল্প এইসব জায়গা থেকে হচ্ছে কমিটমেন্টের জায়গা থেকে সে প্রকাশনা শিল্পে এসেছেন, তারপর সে হচ্ছে গিয়ে এই প্রচুর বিনিয়োগ করে হচ্ছে গিয়ে দেউলিয়া হয়ে গেছেন। হ্যাঁ, অনেক প্রকাশনা সংস্থা ওয়ার্কআউট করে না, সেটা তাদের ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে। তো আমি বলবো যে এক্ষেত্রে হচ্ছে লেখকদের তো আপনি তখনই চেষ্টা করবেন, এটা তো প্রেমের মতো, আপনি তো ওই দিক থেকে একটা সাড়া পাইতে হবে, তাই না? পরিবেশ যদি একটা লেখককে নিশ্চিত করা না করা হয় তার জন্য, সে কেন যাবে? বরং হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আহ বেশিরভাগ ক্ষেত্রেই এই পরিবেশটা এমন যে লেখকরা প্রতিনিয়ত হীনমন্যতা বোধ করতে বাধ্য হন। একটা উদাহরণই দিই না, আপনি একটা প্রকাশনা সংস্থা থেকে একটা বই বিক্রি করেছেন, সেইখানে হচ্ছে গিয়ে তারা যখন স্টলে দেয়, উম তার নিজের হচ্ছে গিয়ে বই 2 কপি চাইতে তার তো কাচুমুচু হয়ে যেতে হয়। এটা 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 আপনি নিজেও দেখছেন। আমি তাহলে বুঝাইতে পারতেছি তাহলে ব্যাপারটা কি? এটা তো কোনো বন্ধুত্বপূর্ণ আহ লেখক বান্ধব পরিবেশ হলো না। আর প্রকাশকরা প্রায় একটা তো তাদের জনপ্রিয় কথা, বই তো বিক্রি হয় না। আপনি খালি যদি হচ্ছে গিয়ে সবজির মতো একটা একটা ফুলকপির মতো স্টলে বই সাজায় রাখেন আর এক্সপেক্ট করেন, আশা করেন যে আপনার বই বিক্রি হবে, মানে এত এত হচ্ছে গিয়ে মাগনা তারা হচ্ছে গিয়ে জিনিসপত্র চায়। আর ধরেন আমাদের যদি অভিজ্ঞতা বলি, আমরা ফিকশন ফ্যাক্টরি যখন শুরু করি, আমাদের এই যে লেখক এবং পাঠকদের জন্য একটা অনলাইন মার্কেট প্লেস, যেখানে হচ্ছে লেখক এবং পাঠক একটা প্ল্যাটফর্মে হচ্ছে পরস্পরের সাথে মিলিত হইতে পারবে, তাদের হচ্ছে গিয়ে একজন আরেকজনের বই বা সৃজনশীল হচ্ছে কাজ দেখতে পারবে, কিনতে পারবে বা ক্ষেত্র বিশেষে ফ্রি পড়তে পারবে। সেইখানে আমরা শুরুতে কিন্তু এই মডেলে ছিলাম না, আমরা কিন্তু অনুবাদ করার জন্য হচ্ছে গিয়ে অনুবাদক আহ্বান করেছিলাম। আমাদের কাছে প্রায় হচ্ছে গিয়ে 2,500 থেকে 3,000-এর মতো এরকম হচ্ছে আবেদন জমা পড়ছিল এবং হচ্ছে গিয়ে আমরা একটা কমন টাস্ক দিয়েছিলাম যে এই কিছু জিনিস অনুবাদ করে দেখেন, অল্প দেখেন আমাদের কি পরিমাণ পরিশ্রম করতেছে। এদের মধ্যে সিংহভাগ একটা বড় অংশ লেখাটা হচ্ছে গিয়ে কপি করে, হ্যাঁ ইংরেজি লেখা দিছিলাম, সেটা কপি করে গুগল ট্রান্সলেটরে দিয়ে পাঠাই দিচ্ছে 5 মিনিটের মধ্যে। অনেকে, এটা তো গেল গুগল ট্রান্সলেটর পার্টির কথা গেল, এর মধ্যে অনেকের লেখা হচ্ছে গিয়ে আসলে মানসম্পন্ন হয় নাই, কারো লেখা মোটামুটি, কারোটা হচ্ছে খুবই ভালো।
এই যে প্রায় 3000 আবেদনকারীর মধ্য থেকে আমরা 25 জন লেখক স্কিম আউট করেছি। আপনি চিন্তা করেন 3500 হচ্ছে গিয়ে এই কন্টেন্ট আমাদের পড়তে হয়েছে। তা আপনার তো একটু কষ্ট করতে হবে। তারা তো কিছু পড়তে চায় না নতুনদের। হ্যাঁ, তারা সব সময় হচ্ছে গিয়ে তককে তককে থাকে যে মেইন স্ট্রিম পত্রিকাগুলোতে তার লেখা অলরেডি বের হয়েছে কিনা। হ্যাঁ, আচ্ছা সে কি হচ্ছে কি কোনো ইউনিভার্সিটির টিচার কিনা, সে কি কোনো হচ্ছে সরকারি বড় কর্মকর্তা, কোনো হচ্ছে গিয়ে ছাত্র সংগঠনের বড় নেতা, তারপর এইরকম যেগুলোতে অলরেডি হচ্ছে গিয়ে তার ভক্ত এবং তাকে খুশি করার লোকজন অলরেডি তার বই কিনে। দেখেন এই সহজ হিসেবে যদি আপনি এখনো পড়েই থাকতে থাকেন, এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো, লেখকদের জন্য তো নাই। আমরা যারা ট্রেডিশনাল রাইটার, যেহেতু আমরা কখনো ফিল্ম নিয়ে কাজ করি নাই, আমাদের আসলে স্ক্রিনের জন্য গল্প লেখার যে কোট আনকোট যোগ্যতা সেটা নাই। তো এই যে এই মানে আপনার কাছে কি মনে হয় এটা কমিউনিকেশন গ্যাপ, কোনো প্রেজুডিস রাইটারদের সম্পর্কে তাদের, নাকি এটা আসলে একটা জড়তা বা এটা একটা রাজনীতি? আপনার কি মনে হয়? না, এটা ধরেন হচ্ছে কি আমি বলবো যে হচ্ছে গিয়ে আমি এক ধরনের মানে অজ্ঞানতাই বলবো। কারণ কারণ দেখেন তারা মনে করে যে যে পাণ্ডুলিপি বা স্ক্রিপ্টের যে ফরম্যাট এটা বোধহয় খুব জটিল অথবা মহৎ কিছু। আদতে তা না, ওইটা একটা ফরম্যাটই ভাই, সিম্পল একটা ফরম্যাট, স্ক্রিপ্টের একটা ফরম্যাটটা এটা সিম্পল। এটা ধরেন এসএসসি এইচএসসি যে পাস করছে তারাও যদি বুঝায় বলে যে এই হচ্ছে গিয়ে স্ক্রিপ্টের এই ফরম্যাট, এখানে ডায়লগস থাকবে, পাশে তুমি হচ্ছে গিয়ে বা উপরে হচ্ছে গিয়ে কোন জায়গা, দিন না রাত, এরকম কোন তো নির্দিষ্ট মানে আহ ভাঙা যাবে না এমন কোনো ফরম্যাটও তো নাই স্ক্রিপ্টে, অনেক রকম ফরম্যাট আছে। তো এইটাকে প্রথমত তারা মহৎ ভাবে যে এই মহৎ জিনিস, এই জটিল জিনিস এরা তো বুঝবে না। এটা প্রথমত মোটেও মহৎ বা জটিল কিছু না, খুবই সাধারণ একটা জিনিস। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ওনারা যে লেখকদের হচ্ছে গিয়ে এইটার উপযোগী ভাবে না, এটার মূল কারণ হচ্ছে গিয়ে উনাদের হচ্ছে গিয়ে আহ লেখা এবং লেখক সম্পর্কে জানাশোনার অভাব। উনারা বোধহয় খুব বেশি কিছু পড়েন না। গান লেখার লোক আলাদা, কবিতা লেখার লোক আলাদা, উপন্যাস লেখার লোক আলাদা, স্ক্রিপ্ট লেখার লোক আলাদা। যারা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে গল্প বা উপন্যাস লেখেন, আপনি সেখান থেকে পিক করবেন। ধরেন আপনি যদি হচ্ছে গিয়ে একটা থ্রিলার লিখতে চান, থ্রিলার তো লেখে, তাই না? তো সেখান থেকে কাউকে যদি পিক করেন, না পারার কি আছে? আর এই ফিল্মের স্ক্রিপ্ট লেখা তো মোস্ট অফ দ্য টাইম টিম ওয়ার্ক। তো এখানে হচ্ছে গিয়ে লেখকদের রাখলেই তো বরং হচ্ছে গিয়ে একটা ফিল্মের জন্য ভালো হয়। কারণ লেখক তো হচ্ছে গিয়ে একজন পেশাদার মানুষ এই অর্থে যে লেখালেখির ক্ষেত্রে। তো দেখেন তারা এমন এমন একটা লজ্জার পরিবেশ ক্রিয়েট করে রাখে, ক্ষেত্র বিশেষে শামসুল হকও হচ্ছে গিয়ে নিজে হয়তো স্বনামে হচ্ছে লেখা লিখতে চায় নাই। তো দেখেন এইটা কিন্তু একদম তাদের দায়। তাদের হচ্ছে গিয়ে খুবই হচ্ছে গিয়ে আমি বলবো যে টিপিক্যাল মন মানসিকতা এবং হচ্ছে গিয়ে পড়ালেখার সাথে তাদের পরিচয়ের অভাব। এবং আমি বলবো এই জায়গায় তারা যদি আরেকটু হচ্ছে গিয়ে মুক্ত ভাবে হচ্ছে চিন্তা করতে পারে, ফিল্মের জন্য ভালো, লেখকদের জন্য ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের হচ্ছে গিয়ে লেখকদের তার লেখার মানে পারিশ্রমিক দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। আপনি একজন স্টার কাছকে 20 লাখ 30 লাখ 40 লাখ দিতে রাজি থাকেন, একজন লেখককে 5 লাখ টাকা দিতে পারবেন না। তারা মনে করে একটা পানশালায় গিয়ে একটুখানি পানীয় খাওয়াইলে এই তো বেশি, এর চেয়ে আবার কি চাও? ওটিটি প্ল্যাটফর্ম আসার পরে এখানে একটু বৈচিত্র্য এসেছে। আমি জানি না ওখানে হচ্ছে গিয়ে লেখার সাথে কারা জড়িত স্ক্রিপ্ট গুলো, একটু বৈচিত্র্য এসেছে, একটু হচ্ছে সুযোগ পাওয়া যাচ্ছে। আমি আশা করব যে এখান থেকে মেইন স্ট্রিম যেটা হচ্ছে গিয়ে যে প্রডিউসার এবং ডিরেক্টররা আছেন তারাও হচ্ছে গিয়ে এখান থেকে আরেকটু শিখবেন এবং এক্ষেত্রে তারা নজর দিবেন। আমরা এবার একটু অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে সেলফ সেন্সরশিপ। এবং একজন রাইটারকেও হয়তো ঘরে বসে নিভৃতে লিখছে, কিন্তু তাকে সেন্সর করতে হচ্ছে অনেক কিছু। আবার একজন পাবলিশারও চিন্তা করছে যে তার এই এই লেখাটা ছাপলে সে বাংলা একাডেমিতে বইয়ের স্টল পাবে কিনা বা স্টল বন্ধ হয়ে যাবে কিনা। বা তার আসলে আরো অনেক রকম, এটা তো ছোটখাটো সমস্যা বললাম, আরো অনেক রকম বড় এবং এমনকি গুম হয়ে যাওয়ার মতো ভয় কাজ করে। এবং এটা তো রাজনৈতিক সেন্সরশিপ তো আছে, এবং একই সাথে আমাদের কালচারালও অনেক ইস্যুজ আছে যেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি না, লিখতে পারি না। তো আপনার কি মনে হয় যে এই এই
যে আমাদের মধ্যে যে ভয়টা কাজ করে, সেটা রাজনৈতিক কারণে হোক, ধর্মীয় কারণে হোক, নানান সাংস্কৃতিক কারণে হোক, সেই ভয়টা আসলে আমাদের এই সম্পর্ককে আসলে কোনোভাবে প্রভাবিত করে কিনা, বা হচ্ছে ওভারঅল যে আমরা যেই জার্নিটা সবাই একসাথে করি, বই, লেখক, প্রকাশক, সম্পাদক, সেই পুরো জার্নিটাই আসলে নানানভাবে বাধাগ্রস্ত হয় কিনা, হলে কিভাবে হয়, এবং এর কোনো সমাধান আছে কিনা, মানে। শুনুন, এটার প্রাসঙ্গিক প্রশ্ন, এবং হচ্ছে গিয়ে আমরা ফিকশন ফ্যাক্টরি আমরা একটা প্ল্যাটফর্ম হিসেবে যখন শুরু করি, আমি আর আমার বন্ধু শোয়েব সর্বনাম, আমরা এই দুইজন এটার উদ্যোক্তা। আমাদেরও কিন্তু এইটা ফেস করতে হয়েছে এবং হচ্ছে, যে ধরেন ফিকশন ফ্যাক্টরিতে যদি এমন কোনো লেখা পাবলিশ হয় যেখানে হচ্ছে গিয়ে আহ আহ, সরকার বা প্রশাসনের সমালোচনা আছে, রাতারাতি একদিনে আমাদের হচ্ছে গিয়ে সাইটটা বন্ধ হয়ে যেতে পারে। এবং এরকম হচ্ছে গিয়ে সাইট কিন্তু বন্ধ হওয়ার উদাহরণ আছে, যেমন সামারিন ব্লগ বন্ধ হয়ে গেছে, সেটা তারা অনেক দিন দরবার করে চালু করতে পারছে, তাও হচ্ছে তাদের পুরানো যে হচ্ছে কি ইউআরএল ওইটা দিয়ে চালু করতে পারে না, এরকম আমরা শুনেছি। এগুলো তো গেল, এর উপর তো আছে ধরেন আহ মানহানি মামলা হওয়ার ভয়, অবমাননার ভয়। এই যে ব্লাসফেমির মতো হচ্ছে ভয়ঙ্কর আর কিছু হইতে পারে না। ধরেন আহ একটা হচ্ছে গিয়ে বই লিখলেন যেখানে হচ্ছে গিয়ে খুব দুর্নীতিগ্রস্ত একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা আছেন, অথবা একজন রাজনীতিক আছেন, অথবা একজন জনপ্রশাসনের কোনো কর্মকর্তা বা সচিব আছেন, এরকম একটা চরিত্রকে চিহ্নিত করলেন, করে হচ্ছে পাবলিশ করলেন। বইটার ব্যাপারে জানার পরে হচ্ছে আপনার নামে হচ্ছে গিয়ে মানহানি মামলা করে, হ্যাঁ, এবং হচ্ছে অবমাননার মামলা করে। ফিল্মের ক্ষেত্রে তো এই ব্যাপারটা আরো কড়া, আপনি সেন্সরি পাবেন না। রিসেন্ট সময় যদি গত কিছুদিনের কথা বলি, ধরেন এই গত 10-20 বছরের কথা বলি, আপনি কি হচ্ছে গিয়ে মনে করেন যে আপনার স্বাধীনতা, আপনার আকার বিষয়বস্তু বাছাই করার স্বাধীনতা সংকুচিত হয়েছে? সে একটা মজার কথা বললো যে আশিক ভাই, এটা বরাবরই এরকম ছিল। যে আপনি যদি বলেন যে এইটিজে যা খুশি তাই আঁকা যেত, এইটিজেও যাইতো না, নাইনটিজেও যাইতো না, সেভেন্টিজেও যাইতো না। তো এইটা আমাকে খুব স্ট্রাইক করছে যে মোটামুটি অবস্থা একই রকম ছিল, মাঝে মধ্যে হয়তো এক্সট্রিম হয়, সেখান থেকে একটু নিচে নামে। হ্যাঁ, আমাদের রিসেন্টলি হচ্ছে কি যেসব উদাহরণ দেখেছি সেগুলো খুবই অ্যালার্মিং। হুম লেখার জন্য, মত প্রকাশের জন্য জেল, জরিমানা, গুম, এগুলো প্রভাব ফেলে লেখকের সাথে প্রকাশকের সম্পর্কেও। ধরেন আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে কম্পারেটিভ রিলিজন নিয়ে আলাপ করতে চাই, বা হচ্ছে গিয়ে রিলিজনের প্রভাব নিয়ে আলাপ করতে চাই, বা কিছু ক্রিটিসিজম আমরা কিন্তু নোংরা সমালোচনার কথা বলছি না, যে আক্রমণাত্মক হচ্ছে গিয়ে ধর্মবিরুদ্ধ হচ্ছে গিয়ে কোনো আলাপের কথা যাচ্ছি না। তো ধরেন ধর্ম নিয়ে, রিলিজন নিয়ে যে আলাপ, অথবা ধরেন বাংলাদেশের এক্সিস্টিং কোনো রাজনৈতিক মতবাদ নিয়ে হচ্ছে গিয়ে আলাপ, ধরেন বাংলাদেশি জাতীয়তাবাদ নাকি বাঙালি জাতীয়তাবাদ, এই নিয়ে আপনি যদি কোনো বই প্রকাশ করেন, আপনার সমূহ সম্ভাবনা আছে আপনি ক্যান্সেল কালচারের মুখোমুখি পড়বেন, তারপর হচ্ছে গিয়ে নিগ্রহের শিকার হইতে পারেন। হ্যাঁ, এগুলো কিন্তু রাষ্ট্রের দায়িত্ব একজন লেখককে এইটা থেকে হচ্ছে গিয়ে নিরাপদে রাখা, যেটা কিন্তু রাষ্ট্র করে না। কারণ হচ্ছে কি ওই সময় রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তারা বোধহয় তারা কখনোই সাধারণত চান না খুব বেশি মুক্ত মত প্রকাশিত হোক। এই হচ্ছে কি অবস্থা, এবং বটম লাইন হচ্ছে এটা, হ্যাঁ, এইটা আমাদের লেখকদের উপর এবং প্রকাশকদের উপর আহ দৃঢ়ভাবে প্রভাব বিস্তার করে, এবং এটার প্রভাব সুদূর প্রসারী, এবং এটার প্রভাব আমি বলবো যে লেখার জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য হুমকি। এই কাজের ধরন বদলে যাওয়া, এবং এই বদলে যাওয়াটা আসলে আমাদের পাবলিশিং ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা বলি প্রকাশনা শিল্প, বাংলাদেশের প্রকাশনা শিল্প আসলে কতখানি আপনার মনে হয় যে এই যে যুগের যে বিবর্তন, আহ, প্রযুক্তিগত বা সাংস্কৃতিক বা হচ্ছে যোগাযোগগত যে বিবর্তন, সেই বিবর্তনের সাথে আমাদের যে প্রকাশনা শিল্প বাংলাদেশে বা ঢাকা, সেই প্রকাশনা শিল্প আসলে কতখানি তাল মিলিয়ে চলতে পারছে বলে আপনার মনে হয়?
আচ্ছা, এটা খুবই খুবই দারুণ একটা হচ্ছে গিয়ে প্রসঙ্গ আপনি টেনে আনছেন। আপনাকে তার জন্য ধন্যবাদ। মজার মজার এখানে কথা বলি। এখানে হচ্ছে গিয়ে ধরেন আমাদের এখানে প্রকাশনা শিল্প এবং প্রকাশনা সংস্থাগুলো এখনো আমি বলবো যে প্রায় মান্ধাতা আমলের ধ্যান ধারণায় আছে। যেমন ধরেন আপনি তো বই মেলায় অবশ্যই গিয়েছেন এবং জানো আহ, যেতে হয়েছে লেখক হিসেবে পাঠক হিসেবে, যেখানে হচ্ছে কি একসাথে সমস্ত প্রকাশনীকে আপনি দেখতে পান। তা মজার জিনিস খেয়াল করবেন, সমস্ত বই হার্ড কভার অলমোস্ট, কোনো পেপার ব্যাগ নাই, বাংলাদেশে পেপার ব্যাগ নাই। তারা, আমি জানি না, আমার আমার ধারণা সম্ভবত তারা মনে করে যে হার্ড কভার না হইলে বইয়ের ভাবগম্ভীর্য থাকে না। তো যে বই হোক, হ্যাঁ, তারা একটা ইটের মতো হার্ড কভার দিবেই দিবে, যেই বই হোক। প্রথমত এটা হচ্ছে গিয়ে বেশিরভাগ সময় পাঠকদের জন্য হচ্ছে গিয়ে আহ বহন করা, ব্যবহার করার জন্য আহ খুব একটা আহ স্বস্তিদায়ক না। কিরকম? আহ তার মধ্যে বইয়ের সাইজেরও ব্যাপার আছে, এই ব্যাপারেও তাদের ধারণা খুবই টিপিক্যাল। তারা একটা নির্দিষ্ট সাইজের সমস্ত বই করে প্রায়শই। তারা এটা আজ পর্যন্ত বাংলাদেশের মেইন স্ট্রিম একমাত্র সেবা প্রকাশনী এবং হচ্ছে গিয়ে আর দুই একটা খুবই ছোট পাবলিক, তারা মেইন স্ট্রিমও না, পাবলিকেশন হাউস ছাড়া কেউ পকেট সাইজের বইয়ের কথা আজ পর্যন্ত চিন্তাই করলো না। যে একটা লোক যে হচ্ছে গিয়ে বাসে করে 3 ঘন্টা, ঢাকা শহরে 3 ঘন্টা জ্যামে বসে থাকতে হয়, এই আমার আমার বাসা শ্যামলী থেকে মতিঝিল দিতে, 3 ঘন্টা বসে আমি তো একটা বই পড়তে পারি। এখন ওই ইটের মতো একটা হার্ড কভারের বই আমি আমার পকেটে ক্যারি করতে পারবো? তো এরকম তো অনেক বই আছে, সব বই নিশ্চয়ই আবদার করছি না যে সব বই হচ্ছে পেপার ব্যাক করতে হবে, পকেট সাইজের কিছু বই করলো তারা। মেইন স্ট্রিম পাবলিকেশনদের মধ্যে এটা প্রায় দেখবেনই না, বাংলাদেশে অনুপস্থিত। টেকনোলজি অ্যাডপ্ট করার ক্ষেত্রে এখনো তারা হচ্ছে অনেক পিছিয়ে আছে এবং এক্ষেত্রে তারা ব্যবহার করতে ইচ্ছা সম্পর্কে তাদের ধারণাও তেমন নাই। আর যখনও বা হচ্ছে দেখে যে কেউ একজন সাকসেসফুল হয়েছে, তখন তারা একটু খোঁজ খবর করে যে আচ্ছা, তাহলে হচ্ছে কি আমরা কি তাহলে একটু একটু অনলাইনে প্রচার প্রচারণা চালাবো। যখনই হচ্ছে কি টাকা পয়সার ব্যাপার বলা হয়, তারা পিছায় যায়। আমার নিজের এক্সপিরিয়েন্স আছে, আমরা যেহেতু ফিকশন ফ্যাক্টরি করেছিলাম, তো আমি আমার বন্ধু দুইজনকেই একটা বাংলাদেশ স্বনামধন্য পাবলিশার হচ্ছে ডেকেছিলাম যে তাদের সোশ্যাল মিডিয়া, আপনারা যেহেতু অনলাইনে অলরেডি একটা প্ল্যাটফর্ম এস্টাবলিশ করেছেন, আপনাদের ভালো আইডিয়া আছে, আমরা একটা অনলাইন প্রেজেন্সটা বাড়াইতে চাই, আমাদের সাইটের লুকটা থেকে শুরু করে আমাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স আমরা আরেকটু বাড়াতে চাই। তো আমরা সবকিছু বিবেচনা করে তাদেরকে আমরা তো বাংলাদেশের প্রকাশকদের সম্পর্কে একটু ধারণা রাখি, আমরা মোটামুটি ন্যূনতমই হচ্ছে একটা খরচ দিচ্ছি, সেইটাতেও সে রাজি হয় না। মানে সেটা শোনার পর তারা আমাদের আর ডাকে না। তো এখানে আমি বলবো যে প্রচুর ঘাটতি আছে, প্রচুর কাজ করার জায়গা আছে। এখন 2024 সাল শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এগুলো অনেক আগে শুরু হয়ে গেছে। আপনারা হচ্ছে গিয়ে মানে ওই যে ট্রেনটা মিস করে অনেক আগে মিস করছেন, অন্তত এই ট্রেন আরেকটা ট্রেন ধরেন, ট্রেন কিন্তু একটার পর একটা আসছে এবং যাচ্ছে। তা আপনারা কতগুলো ট্রেন মিস করবেন? আপনাদের যে ট্রেনটা মিস করছেন ওটার পিছনে দৌড়াইতে বলতেছি না, অন্তত যে ট্রেনটা এখন আছে সেটা ধরেন। আপনারা হচ্ছে গিয়ে এই নতুন নতুন যে টেকনোলজি, যেটা অ্যাডাপ্ট করলে হচ্ছে গিয়ে পাবলিশিং ইন্ডাস্ট্রির জন্য লাভ, লেখকদের জন্য হচ্ছে গিয়ে উপকার, আপনারা এই দিকটা আরো নজরদারি দেন। আমরা একদম মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আপনি আচ্ছা, এই এই ব্যাপারটা নিয়ে একটু বলবেনই অবশ্যই, সমালোচনা সাহিত্য নিয়ে। তার সাথে একটু ফিকশন ফ্যাক্টরির নিয়ে আপনার কি কি প্ল্যান আছে, খুবই অদূর ভবিষ্যতে বা সুদূর ভবিষ্যতে, লং টার্ম, শর্ট টার্ম, এটাও যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। আচ্ছা, বইয়ের যে সমালোচনা হবে সেটা কিভাবে হইতে পারে? যিনি হচ্ছে সমালোচনা করবে তাকে তো কেউ না কেউ অ্যাসাইন করবে, তাই না? আচ্ছা, এই বইটার সমালোচনা করেন, কে করবে? কোনো একটা হচ্ছে পত্রিকার সাহিত্য সম্পাদক, এই ধরনের কেউ, তাই তো? অথবা যদি হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আহ সাহিত্য পত্রিকা হয় তার সম্পাদক, অথবা সেটা যদি নিউজ পেপার হয় সেই পত্রিকার হচ্ছে গিয়ে যদি সাহিত্য পাতা থাকে সেটার হচ্ছে সাহিত্য সম্পাদক। এখন প্রকাশক, সাহিত্য সম্পাদক, লেখক, একটা বই পাবলিশ হওয়ার পর তারা তো একটা জায়গায় বসতে পারে নিয়মিত,
এই যে মানে তাদেরকে হচ্ছে ইনভাইট করা যে আসেন আমাদের কয়েকটা বই হয়েছে, একটা দাওয়াত দিল, দাওয়াত দিয়ে বই উপহার দিল, হ্যাঁ, দিয়ে হচ্ছে গিয়ে তাদের সাথে আলাপ করলো। এই আলাপটা যদি নিয়মিত জারি রাখে, একে হচ্ছে গিয়ে এটা একটা এক ধরনের উৎসাহ তৈরি হয়। তা না হয় যেটা হয়েছে এটা একটা ছোট হচ্ছে গিয়ে ক্লাবের মতো হয়ে দাঁড়াইছে। অর্থাৎ পত্রিকার সাহিত্য সম্পাদক তার একটা ছোট্ট ক্লাব সে করছে, তার পরিচিত হচ্ছে গিয়ে লেখকদের, ওই লেখকদের বা ওই প্রকাশনীর হচ্ছে গিয়ে বই তারা হচ্ছে গিয়ে শুধুমাত্র সমালোচনা ছাপে। হ্যাঁ, সেটাও হচ্ছে গিয়ে প্রাঞ্জল কোনো সমালোচনা হয় না। প্রায়শই বাংলাদেশে বইয়ের সমালোচনার নামে যেটা হয় পিঠ চাপড়ায় দেওয়া, তো তুলনামূলক সমালোচনা হয় না। কিন্তু আর আরেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, যে একজন যে বইয়ের রিভিউ করবেন, বইয়ের রিভিউ করা কিন্তু কষ্টসাধ্য। একটা বই পড়তে হয়, ক্ষেত্র বিশেষে সেই বইটা পড়তে গিয়ে আনুষঙ্গিক আরো বই পড়তে হয় রেফারেন্স হিসেবে। তো যে রিভিউয়ার, তার একটা পারিশ্রমিকের ব্যাপার আছে, এই ব্যাপারটা প্রায় অনুপস্থিত। এই রিভিউয়ারদের পারিশ্রমিক নাই বলতে গেলেই চলে। তো আপনি কেন হচ্ছে কি পত্রিকাগুলো, সেটা সাহিত্য পত্রিকা বলেন, মেইনস্ট্রিম নিউজ পেপার বলেন, তারা এই বাজেটটা রাখে না। হ্যাঁ, খুব বেশি তো বাজেট লাগার কথা না, কত টাকা একটা মেইনস্ট্রিম কোনো নিউজ পেপারে ন্যূনতম মাসে হচ্ছে কি হয়তো 40 লাখ টাকার হয়তো নিউজ প্রিন্টে লাগে। আমি তার কথা বললাম, এটা আরো বেশিও লাগে। তো এর সাথে তাদের বিপুল স্থাপনা এবং সাংবাদিক কর্মচারীদের ব্যয়, সেখানে একটা রিভিউয়ারকে তারা টাকা দিতেই পারে। এই কারণে বললাম মূলত মেইনস্ট্রিম নিউজ পেপার গুলোতে এই সাহিত্য সমালোচনা, তার পাল্টা সমালোচনা, এটা যদি হয়, সেইটার জন্য হচ্ছে গিয়ে সবাই উপকৃত হবে। এক্ষেত্রে একটু প্রকাশকদের আগায় আসা উচিত, এবং মেইনস্ট্রিম নিউজ পেপারের যারা সম্পাদক আছেন তাদেরও এই ব্যাপারটা আগায় নেওয়া উচিত। কারণ এইটা থেকে না তাদের পত্রিকার জন্য ভবিষ্যতের লেখক তৈরি হবে এবং পাঠক তৈরি হবে। তারাও কিন্তু ক্রাইসিসে আছে। মানুষজন কিন্তু নিউজ পেপার পড়তেছে না এখন। তারা প্রায় এটা নিয়ে আক্ষেপ করে, মানুষ নিউজ পেপার পড়ে না। নিউজ পেপার তখনই পড়বে যখন একটা একটা কিশোর বা একটা যুবক, তার সাথে হচ্ছে বইয়ের পরিচয় থাকবে, তখনই সে নিউজ পেপার, ইনফরমেশন এগুলোর দিকে আগ্রহী হবে। এটা কিন্তু একটা যুগপৎ ব্যাপার। এবার আসি ফিকশন ফ্যাক্টরি প্রসঙ্গে। আমি এবং শোয়েব সর্বনাম, আমরা দুইজন মিলে যখন ফিকশন ফ্যাক্টরি শুরু করি, তখন আমাদের শুরুতে হচ্ছে কি একটা আমরা কিন্তু হচ্ছে কি, ওই যে বললাম না যে পৃথিবী চেঞ্জ হচ্ছে, পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, মানুষের চাহিদা চেঞ্জ হচ্ছে। আমরা কিন্তু একটা হচ্ছে গিয়ে অনলাইন লিটারেরি ম্যাগাজিন হিসেবে শুরু করেছিলাম। হ্যাঁ, আমরা কিন্তু অনেক লেখা কিনেও নিয়েছি লেখকদের কাছ থেকে, বিশেষ করে অনুবাদকদের কাছ থেকে। একটা বিশাল পরিমাণ হচ্ছে লেখা কিন্তু আমাদের আছে। তখন আমাদের এটা মডেলিং ছিল। পরে আমরা চিন্তা করে দেখলাম যে এই মডেলটা আসলে বাস্তবসম্মত না। একজন হচ্ছে গিয়ে লেখককে আমি কিভাবে জাজ করব, তাকে আসলে কত টাকা দেওয়া হবে বা কত টাকা দেওয়া উচিত? আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যতই টাকা দেওয়া হোক এককালীন, সেটা একজন লেখকের লেখার জন্য যথেষ্ট না। তো আমরা চিন্তা করলাম তাহলে একজন লেখক মানে একটা লেখা থেকে আজীবন কন্টিনিউয়াস একটা পারিশ্রমিক পাইতে পারে, কি করা যায়? তখন আমরা আমাদের হচ্ছে গিয়ে প্ল্যাটফর্মের যে হচ্ছে গিয়ে মূল খোলনচল চেঞ্জ করে দিলাম। আমরা এমন একটা অনলাইন লিটারেরি ম্যাগাজিন থেকে আমরা কিন্তু মার্কেট প্লেস হয়ে গেলাম। মার্কেট প্লেস হচ্ছে গিয়ে বাংলা লেখা এবং বাংলা কন্টেন্টের জন্য হচ্ছে গিয়ে, বিশেষ করে বাংলা ভাষায় যারা লেখালেখি করেন, সেই লেখালেখির কন্টেন্টের জন্য একটা অনলাইন মার্কেট প্লেস, যেটা লেখক বান্ধব, যেটা পাঠক বান্ধব। এই হচ্ছে গিয়ে ফিকশন ফ্যাক্টরি বর্তমান যে অবস্থায় আছে সেই অবস্থায় দাঁড়ানোর গল্প। এবং ফিকশন ফ্যাক্টরি নিয়ে আমাদের ভবিষ্যৎ হচ্ছে পরিকল্পনা হচ্ছে, বাংলাদেশে এখন আপনি ভালো বলতে পারবেন, প্রকাশকেরা হচ্ছে কি একজন লেখককে রয়্যালিটি কত পার্সেন্ট দেয়? আমরা জানা মতো আমাদের, টু বি অনেস্ট এখানে একটা মজার কথা বলি, সরাসরি যদি জিজ্ঞেস করি যে আপনি কত পার্সেন্ট রয়্যালিটি দেন, সরাসরি উত্তরটা কেউ দেয় না। মানে অন রেকর্ড যে কত পার্সেন্ট দেন, গাই গুই করে না, আমরা দেই। আমি যদি বলি কত পার্সেন্ট দেন, কেউ না মানে এক্সাক্ট অ্যামাউন্টটা বলে না।
তো আমরা এরকম ধারণা করি হচ্ছে গিয়ে 15 থেকে 25% হয়তো দেয়। হ্যাঁ, এরকম শুনেছি। আদতে কি 15 থেকে 25% দেয়? আমরা যেহেতু খুবই ছোট একটা সংস্থা, ফলে যা যা হয় আমাদের হচ্ছে গিয়ে খুব ছোট হচ্ছে গিয়ে সংস্থা, এবং আমাদের লেখা এবং লেখকদের ভলিউম এখনো কম বলে আমরা 50% এখনো দিতে পারছি। আমাদের খুবই ইচ্ছা এটা হচ্ছে গিয়ে 80% এ নিয়ে যাওয়া। যাতে একজন লেখক তার লেখার বিপরীতে ন্যূনতম 80% রয়্যালটি পায়। এবং আমাদের আল্টিমেট যদি গোল বলেন 100% রয়্যালটির দিকে যাওয়া। যে 100 টাকার যদি বিক্রি হয় 100 টাকাই পাবে। আমরা তখন হচ্ছে গিয়ে হয়তো আমাদের খুব ইচ্ছা তখন হচ্ছে গিয়ে আমরা হয়তো 0.5% রাখবো। 0.5% রেখে আমাদের খরচটা চালাবো। এইটা হচ্ছে আমাদের আল্টিমেট গোল। ব্যক্তিগতভাবে লেখকদের সাথে আমাদের হচ্ছে দরজা উন্মুক্ত থাকে। যেকোনো সমস্যায় তারা আমাদের নক করতে পারে। আমরা তাদের সাথে সব ব্যাপারে আমরা সহযোগিতা করি। তাদের লেখার বিষয়ে তাদের কথা মনোযোগ দিয়ে শুনি। আমাদের সামর্থ্যে যা যা আছে আমরা তাই করছি। এই হচ্ছে বর্তমান অবস্থা। ধন্যবাদ। ফিকশন ফ্যাক্টরির জন্য শুভকামনা। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে বেশ কিছু বিষয় এটলিস্ট বাংলাদেশি কনটেক্সটে খুবই ইউনিক মনে হলো। আমি তো ফিকশন ফ্যাক্টরির অবশ্যই। জন্য শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের আলাপ আসলে প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা করে করা যেত এবং লম্বা লম্বা আলাপ করা যেত। তো ভবিষ্যতে আরো কথা বলার ইচ্ছা থাকলো। ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন। আপনার সাথে এবং এই প্ল্যাটফর্মটার সাথে আলাপ করে আমার কথা বলতে পেরে এবং অনেক কিছু হচ্ছে গিয়ে যেটা আমরা হচ্ছে গিয়ে মানুষের সাথে শেয়ার করতে চাই এটা জানাতে পেরে আমাদেরও খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।